রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। দর্শক সবাইকে আমন্ত্রণ নিউজ 24 রাত 10টার সংবাদে। আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছি আমরা দুজন, আমি তামিমুর রহমান তন্ময় এবং আমি সঞ্জিদা ইসলাম। শিরোনাম দেখছিলেন। এবারে পুরো খবর, আর শুরুতেই মার্কিন নির্বাচন প্রসঙ্গ। মার্কিন নির্বাচনের ফলাফলকে ঘিরে চলছে চরম নাটকীয়তা, চলছে ট্রাম্প বাইডেনের হাড্ডাহাড্ডি লড়াই। এখনো পর্যন্ত অধিকাংশ রাজ্যের পাওয়া ফলে ট্রাম্প পেয়েছেন 213টি ইলেকটোরাল ভোট, বিপরীতে 224টি ইলেকটোরাল ভোট পেয়ে গেছেন বাইডেন। তবে চূড়ান্ত ফলাফলের জন্য এখনো বাকি 5টি সুইং স্টেটের উপর নির্ভর করতে হচ্ছে এবং ইলেকটোরাল ভোটই জয় পরাজয় নির্ধারণ করবে বলে মনে করা হচ্ছে। অবশ্য ভোট গণনার আগেই নিজেকে বিজয়ী বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও জানাচ্ছেন আসমাতুলি। হাতি গাধার লড়াই যে এত জমে উঠবে তা বোধহয় খোদ মার্কিনেরাও অনুমান করতে পারেনি। মঙ্গলবার অনুষ্ঠিত দেশটির 59তম নির্বাচনে যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যের অধিকাংশ স্টেটের ফলাফল জানা গেছে। তার মধ্যে উভয় দলই নিজেদের পক্ষে জয়ের বার্তা দিচ্ছে। এরই মধ্যে টেক্সাস, ভার্জিনিয়া, ইন্ডিয়ানা সহ মোট অঙ্গরাজ্যের প্রায় অর্ধেক স্টেটে জয় পেয়েছেন ট্রাম্প। সেখানে ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, ডেলওয়ার, কানেকটিকাট সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক দলের আধিপত্যের জানান দেন বাইডেন। 1996 সালের পর অ্যারিজোনায় জয় পায় দলটি। এদিকে মিশিগান, নেভাডা, জর্জিয়া ও উইসকনসিনের প্রাথমিক ফলাফল বলছে চূড়ান্ত জয় পরাজয় নির্ধারণের আগে উত্তেজনার পারদ চড়তে পারে আরও বেশি। কারণ মিশিগান ও জর্জিয়ায় রয়েছে 16টি করে ইলেকটোরাল ভোট, আর উইসকনসিন ও নেভাডায় ইলেকটোরাল ভোট রয়েছে যথাক্রমে 10টি ও 6টি। আর নেভাডা ছাড়া বাকি সব স্টেটেই প্রেসিডেন্ট ট্রাম্প এগিয়ে রয়েছেন, তাই জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী রিপাবলিকান শিবির। তাই বলে চূড়ান্ত ফলাফলের আগে পরাজয়ের চিন্তা করতে নারাজ জো বাইডেন। ডেমোক্রেট শিবির বলছে গণনায় বাকি থাকা বেশিরভাগ ভোটেই হচ্ছে মেইল বা ডাকযোগে দেয়া। এই ভোটগুলো তাদের পক্ষেই যাবে। তাই দ্রুত ফলাফল প্রকাশে প্রেসিডেন্ট ট্রাম্প তাড়া দিলেও আরও সময় চাইলেন বাইডেন। আসমাতুলি, নিউজ 24। দর্শক, মার্কিন নির্বাচনের বিশ্লেষণ জানতে চলে যাচ্ছে আমাদের নির্বাচনী স্টুডিওতে। সেখানে রয়েছেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ। তন্ময়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, মার্কিন নির্বাচন নাটকীয়তার দিকে মোড় নিচ্ছে। ইতিমধ্যেই মিশিগানে প্রায় অনেক ব্যবধান, আসলে 3% মতো ব্যবধান ছিল, সেখান থেকে প্রায় বলতে গেলে যে ব্যাক করেছেন বাইডেন। এখন পর্যন্ত মাত্র 0.2 এর ব্যবধান, কিন্তু মনে হচ্ছে যেভাবে এগোচ্ছে খুব অচিরেই হয়তো ট্রাম্পকে টপকে বাইডেন ওখানে দখল করতে পারেন। যদি দখল করেন তাহলে 16টি ইলেকটোরাল ভোট কিন্তু বাইডেনের পক্ষে। তার মানে এখন বাইডেন 224টি এবং ট্রাম্প 213টি। সেখানে আরও যদি 16টি যুক্ত হয় তাহলে 240টি ভোট ইলেকটোরাল বাইডেনের পক্ষে। দর্শক, এছাড়াও আমাদের সাথে এখন এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন। জনাব তৌহিদ হোসেন, কি মনে হচ্ছে, ভোট কি ঝুলে যাচ্ছে? কোন দিকে এগোচ্ছে মার্কিন নির্বাচন? ধন্যবাদ। ঝুলে যাচ্ছে না, আসলে ঝুলে তো গেছে। এখন সেটা কোন দিকে যে ঝুঁকবে সেটাই হলো দেখার বিষয়। আমি কিন্তু মনে করি যে এখন এটা যথেষ্ট ওপেন আছে এবং ট্রাম্প যদিও খুব শঙ্কিত বোধ করছেন বলেই কিন্তু উনি তাড়াতাড়ি চাচ্ছেন যে গোনাগুনিটা কোর্টকে দিয়ে বা কোনোভাবে বন্ধ করে দেওয়া যায় কিনা। কারণ এই মুহূর্তে যে রাজ্যগুলিতে এখনো রেজাল্ট বাকি আছে তার বেশ কয়েকটাতেই তিনি এগিয়ে আছেন, কিন্তু তার আশঙ্কা যে যদি বাকি ভোট গণনা করা হয়, যে ভোটের একটা বড় অংশই প্রায় সবই হচ্ছে পোস্টাল ভোট, এবং পোস্টাল ভোটে তো আমরা সবাই জানি যে ডেমোক্র্যাটদের প্রাধান্য থাকবেই, কারণ ডেমোক্রেটিক পার্টি এনকারেজ করেছে তাদের সমর্থকদেরকে পোস্টাল ভোটে যাওয়ার জন্য, যাতে করে ভিড়ে দাঁড়িয়ে তাদেরকে যাতে কোভিডের মোকাবেলা করতে না হয়। কাজেই সেটা যদি ঠিকমতো গণনা হয় তাইলে বাইডেনের দিকে ঝুঁকে যেতে পারে। এই আশঙ্কায় ট্রাম্প চাচ্ছেন যে কোনো অবস্থাতেই যেন আর গোনাগুনিটা এই ওদের রাত, অর্থাৎ আমাদের সকাল, যেটা এখন ওদের সকাল হয়ে গেছে এখন, সেটার পরে যেন আর গোনাগুনি না হয়।
এই অবস্থায় আছে। কিন্তু মার্কিন সংবিধান অনুযায়ী কি এরকম কোনো বিধিনিষেধ রয়েছে যে এই ধরনের ভোট আজকে, যেহেতু ট্রাম্প বারবারই বলছিলেন যে ইলেকশনের দিনই সব ভোট গণনা শেষ করতে হবে, কিন্তু আমরা জানি যে ইতিমধ্যে পেনসিলভেনিয়ার অনেক ভোটই কিন্তু ডাকযোগে ডেটা এসেই পৌঁছানি, ভোট গণনা সেখানে লেন্দি হচ্ছে। তো সেখানে কি মনে হয় যে কোনো ধরনের আইনি প্রক্রিয়ায় ট্রাম্প খুব শীঘ্রই যাবেন কিনা? আমরা যতটুকু জানি, আইন বিশেষজ্ঞ তো নয়, যতটুকু জানি সেটা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থনে আসলে এরকম সংবিধানের কোনো প্রভিশন নেই। কারণ ভোট কিভাবে নেওয়া হবে, কিভাবে গোনা হবে, এটা কিন্তু স্টেট সাবজেক্ট। মার্কিন যুক্তরাষ্ট্রে 50টা রাজ্যে 50 রকম বা এরকমই আর কি অনেক বিভিন্ন রকমের আইন আছে কিভাবে নেওয়া হবে। এমনকি আমি যতটুকু জানতাম ব্যালট পেপারও সবখানে একরকম না। কাজেই রাজ্যগুলি নির্ধারণ করবে যে তারা ওই কখন গণনা শেষ করবে অথবা কখন গণনা এরপরে গণনা করবে কিনা। এমনকি 3 দিন পর্যন্ত তো সময় আছে অনেক রাজ্যে, কোনো রাজ্যে বোধহয় দিনের মধ্যে গণনা শেষ করে অথবা পৌঁছতে হবে ওই সময়ের মধ্যে, তারপরে গণনা করবে। এটা খুবই অস্বাভাবিক মনে হয় যে একটা গণতান্ত্রিক ব্যবস্থা, এটা তো কি করে সম্ভব যে ভোট দেওয়া হয়েছে, ভোটটা পৌঁছেছে। তৌহিদ হোসেন, আমরা বুঝতে পারছি আসলে বিষয়টা আসলে ঝোলার দিকে অলরেডি ঝুলে গিয়েছে। এখন আমাদের সাথে সরাসরি যুক্তরাষ্ট্র থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন অ্যাটর্নি মঈন চৌধুরী, ডেমোক্রেট নেতা। কি মনে হচ্ছে, আসলে বোঝা যাচ্ছে যে অনেক জায়গায় কিন্তু ট্রাম্প কিন্তু কিছু জায়গায় এগিয়ে ছিল, সেই জায়গা থেকে আবার বাইডেন ব্যাক করছে। তো যেই সুইং রাষ্ট্রগুলো, সেই জায়গায় আসলে পরিস্থিতির সার্বিক বিবেচনায় আপনার কাছে কি মনে হচ্ছে? ধন্যবাদ। Very importantly, President Trump secured wins in traditional Republican states, and former VP Joe Biden did the same in reliably Democratic states. You know, President Trump falsely claimed he won the 2020 presidential election, but world media দেখছে যে এখনো গণনার সম্পূর্ণভাবে শেষ হয় নাই। একটু আগে জনাব অ্যাম্বাসেডর সাহেব বলেছেন যে উনি আইন বিশেষজ্ঞ নয়। এখানে যারা হচ্ছে অনেক স্টেট আছে যে স্টেট গুলাতে ভোটের দিন পর্যন্ত সবাই মেইল করতে পারবে ভোটগুলা, তারপরে তারা পৌঁছাবে, রিসিভ করার পরে কাউন্টিং শুরু হবে। বিভিন্ন স্টেট, আমেরিকা 50টা স্টেট বিভিন্নভাবে ইলেকশনটা কন্ডাক্ট করে তারা। এখানে প্রেসিডেন্টের জন্য আলাদা কোনো নিয়ম নীতি বা প্রেসিডেন্ট ট্রাম্পের কন্ট্রোলে কিছুই নাই। হ্যাঁ, তবে যদি কেউ মনে করে যে ভায়াবল কোনো কমপ্লেইন থাকে প্রেসিডেন্ট ট্রাম্পের যে এই স্টেট ইলেকশনটা ভালোভাবে হচ্ছে না বা কারচুপি হয়েছে বা সিগনেচার ম্যাচিং করে নাই, যদি সে অভিযোগ করে এবং যদি কোনো কোর্ট এটা তার কমপ্লেইনটা ভায়াবল মনে করে, তখন তারা ইমার্জেন্সি হিয়ারিং দিতে পারে। এখন পর্যন্ত কোনো কেস শুরু হয় নাই। জনাব মঈন চৌধুরী, এখানে আমি একটু আপনার কাছ থেকে আরো একটু জানতে চাই যে যেহেতু ট্রাম্প ইতিমধ্যে আসলে কারচুপির একটা অভিযোগ করেছে, আপনি তো ডেমোক্রেট নেতা, আপনার জায়গা থেকে এবং আপনার দলের যে অবস্থান সেখান থেকে আসলে ট্রাম্পের এই অভিযোগ কি আসলে যুক্তিযুক্ত? একটু সংক্ষেপে বলবেন। থ্যাংক ইউ। আমি যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্ট বারের একজন আইনজীবী, আমি ভালোভাবে বলতে পারবো, সংক্ষিপ্ত বিশদভাবে ব্যাখ্যা করতে পারবো, সমস্যা নাই। এই কথাটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আমাদের মাননীয় প্রেসিডেন্ট প্রথম থেকে বলে আসছেন যে উনি সুপ্রিম কোর্টে যাবেন, কেসগুলা করবেন। উনার কথাতে বাধা দেওয়ার মতো কারো ক্ষমতা নেই, যা ইচ্ছা বলতে পারেন। কিন্তু অ্যাকচুয়ালি যখন সে অভিযোগ লিখিত আকারে স্টার্ট করবে, কোর্ট যদি এটা শুনতে চায়, দেন আমরা বুঝবো যে কোর্টে রিয়েলি গেছে কিনা। সংবিধানের এরকম প্রভিশন নাই যে করতে পারবে বা পারবে না। যে কোনো ব্যক্তি যদি তার আইনগত অধিকার থেকে ক্ষুব্ধ হয়, সে অবশ্যই কোর্টের দ্বারস্থ হতে পারে। কিন্তু ডিপেন্ড করে যদি ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়, তখন তার এই অভিযোগগুলো আর কাজে আসবে না, কোর্ট আর শুনতে যাবে না। ধরেন মনে করেন যে এখানে 100,000 ভোটের ব্যবধান, আর 100,000 ভোটই হচ্ছে কাস্ট হয় নাই বা কাউন্ট করতে হবে, তখন যাদের এগুলো শুনবে না। তো ইট ডিপেন্ডস হাউ মেনি ভোট কাস্ট, হোয়াট ইজ দ্য ডিফারেন্সেস ইন বিটুইন দ্য রিজাল্টস, ইলেকশন রিজাল্টস। জনাব মঈন চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, যেটি বোঝা যাচ্ছে যে কটি আমরা সুইং রাষ্ট্র দোদুল্যমান যে কটি অঙ্গরাজ্যগুলো ছিল, সেগুলোতে কিন্তু খুবই হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। একবার বাইডেন, একবার ট্রাম্প, ব্যবধানটা খুবই কম। আসলে এটা সর্বশেষ বোঝা যাবে আসলে রেজাল্ট আসার পরেই। আমরা আপনাদেরকে অবশ্যই সর্বশেষ আপডেট দিতে থাকবো। এবারে আমরা সরাসরি যুক্ত হচ্ছে, আমাদের মূল স্টুডিওতে আছেন সঞ্জিদা। গালিব, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রাপ্ত ফলাফল অনুযায়ী ইলেকটোরাল ও পপুলার ভোটে এখন পর্যন্ত এগিয়ে আছেন জো বাইডেন। তবে পপুলার ভোটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পরাজয় নির্ধারণ করে না।
প্রার্থীরা বরং ইলেকটোরাল কলেজে বেশি ভোট পাওয়ার দিকেই তাকিয়ে থাকেন। পপুলার ভোট ও ইলেকটোরাল কলেজ ভোটে ট্রাম্প পিছিয়ে থাকলেও সুইং স্টেট বা দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর বিবেচনায় ট্রাম্প আসলে এগিয়েই আছেন। হাসান পারভেজ জানাচ্ছেন বিস্তারিত। জনগণের প্রত্যক্ষ ভোটে বা পপুলার ভোটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন না, বরং মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন ইলেকটোরাল কলেজ নামে পরিচিত একদল কর্মকর্তার পরোক্ষ ভোটে। 2016 সালের নির্বাচনে হিলারি ক্লিন্টন 30 লাখ পপুলার ভোট বেশি পেয়েও ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরেছিলেন। মার্কিন বার্তা সংস্থা এপির আভাস অনুযায়ী এখন পর্যন্ত ইলেকটোরাল ভোটে এগিয়ে আছেন বাইডেন। এছাড়া পপুলার ভোটেও বাইডেন এগিয়ে আছেন। জো বাইডেন এখন পর্যন্ত 50% ভোট পেয়েছেন, যেখানে ট্রাম্প পেয়েছেন 48.4%। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় 6টি রাজ্য হল ক্যালিফোর্নিয়া, টেক্সাস, নিউ ইয়র্ক, ফ্লোরিডা, ইলিনয় এবং পেনসিলভেনিয়া। ইলেকটোরাল কলেজে মোট ভোটের সংখ্যা 538টির মধ্যে এই 6 রাজ্যেই রয়েছে 191টি। সবচেয়ে বেশি ইলেকটোরাল কলেজ সদস্য সংখ্যা 55টি রয়েছে ক্যালিফোর্নিয়া রাজ্যে। এই রাজ্যে বাইডেন জয়ী হয়েছেন এবং পপুলার ভোটেও এগিয়ে আছেন। বাইডেন পেয়েছেন 65% ভোট এবং ট্রাম্প পেয়েছেন 33% ভোট। টেক্সাস রাজ্যে 38টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে জয়ী হয়েছেন ট্রাম্প এবং পপুলার ভোট বাইডেনের চেয়ে বেশি পেয়েছেন। মোট ভোটারের 52% ভোট পেয়েছেন ট্রাম্প। 29টি ইলেকটোরাল কলেজ সদস্য নিয়ে গঠিত নিউ ইয়র্ক, এই রাজ্যে বাইডেন জয়ী হয়েছেন এবং পপুলার ভোটও বেশি পেয়েছেন। এখানে 58% ভোট পেয়েছেন বাইডেন। আরেক বড় রাজ্য ফ্লোরিডায় জয়ী হয়েছেন ট্রাম্প এবং পপুলার ভোট বাইডেনের চেয়ে বেশি পেয়েছেন। 51% ভোট পেয়েছেন ট্রাম্প। 20টি ইলেকটোরাল কলেজ সদস্য নিয়ে গঠিত ইলিনয় রাজ্যে জয়ী হয়েছেন বাইডেন এবং পপুলার ভোটও বেশি পেয়েছেন। এই রাজ্যে 56% ভোট পেয়েছেন বাইডেন। 20টি ইলেকটোরাল কলেজ সদস্য নিয়ে গঠিত আরেক বড় রাজ্য পেনসিলভেনিয়ার ফলাফল এখনো চূড়ান্ত হয়নি, তবে এই রাজ্যে এগিয়ে আছেন ট্রাম্প। ইলেকটোরাল কলেজে মোট ভোটের সংখ্যা 538টি। হোয়াইট হাউসের দৌড়ে বিজয়ী হতে হলে প্রার্থীকে এর মধ্যে 270টি ভোট পেতে হবে। হাসান পারভেজ, নিউজ 24। চূড়ান্ত ফলাফলের খুব কাছাকাছি এসে যেন থমকে গেছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জয় পরাজয় নির্ধারকের কাঁটা, যে কারণে ট্রাম্প বাইডেন কারো জয়ের তড়ি অল্পের জন্য তীরে ভেড়ানো যাচ্ছে না। স্পষ্ট হচ্ছে না কে হচ্ছেন 46তম মার্কিন প্রেসিডেন্ট। তাই এ নিয়ে তৈরি হয়েছে আইনি লড়াইয়ের সম্ভাবনা। সেখানে রিপাবলিকান ও ডেমোক্রেটিক দুই দলের আইনজীবীরা তৈরি বলে জানা গেছে। আসমাতুলির ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনায় চলছে টান টান উত্তেজনা। কারণ এখন পর্যন্ত ফলাফলের যে পরিসংখ্যান, তাতে কে জিতবে তা নিয়েও কোনো ভবিষ্যৎবাণী করা কঠিন হয়ে পড়েছে। ভোট শতাংশের বিচারে ধারণা করা হয়েছিল ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন এগিয়ে থাকবেন। তবে দেশ জুড়ে ভোট শতাংশে অনেক এগিয়ে থাকার চেয়ে বরং কম ব্যবধানে এক একটি রাজ্য জয় করে ইলেকটোরাল ভোটের সংখ্যাটা বড় করাই মার্কিন নির্বাচনে বেশি গুরুত্বপূর্ণ। এর জন্য ফলাফল প্রকাশে বাকি কয়েকটি সুইং স্টেটগুলোর দিকেই নজর সবার। এইসব অঙ্গরাজ্যে ফলাফল প্রকাশ আরও কয়েকদিন পর্যন্ত গড়াতে পারে, কারণ মেইল বা ডাকযোগে আসা ভোট গণনায় কিছুটা সময় লাগতে পারে। সময় লাগলেও নির্বাচনী ফল কেমন হবে তা নিয়ে চলছে চুলছেড়া বিশ্লেষণ। যেই জিতুক, জয়ের ব্যবধান যে খুব বেশি হবে না তা আঁচ করা যাচ্ছে সহজেই। ফলাফলের পার্থক্য যদি নগণ্য বা এক হয়ে যায়, তাতেও অবাক হবার কিছু থাকবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। আর তাহলে কাকে কিভাবে জয়ী ঘোষণা করা হবে সে বিষয়টিও চলে আসছে। এমনটা হলে উভয় দলই যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হবে। এরই মধ্যে রিপাবলিকান ও ডেমোক্রেটিক দল বেশ কয়েকজন আইনজীবী ঠিক করে রেখেছেন। স্ট্যানফোর্ড MIT হেলদি ইলেকশন প্রজেক্টের তথ্য বলছে, এরই মধ্যে নির্বাচন বিষয়ে কয়েকশোটি মামলা দায়ের করা হয়েছে, আর এগুলো করা হয়েছে রিপাবলিকান ও ডেমোক্রেট দু দলের পক্ষ থেকেই। আসমাতুলি, নিউজ 24। 3রা নভেম্বরের নির্বাচনে শুধু প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টই নির্বাচিত হচ্ছেন না, তাদের সাথে ব্যালটে অঙ্গরাজ্যগুলোর বিভিন্ন পদে লড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত 4 প্রতিনিধি। এরই মধ্যে জয় পেয়েছেন নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্য থেকে আবুল বিখান ও জর্জিয়া স্টেট সিনেটর শেখ রহমান। এছাড়াও পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের অডিটর জেনারেল পদপ্রার্থী ডক্টর নিনা আহমেদও জয়ের পথে রয়েছেন বলে জানা গেছে। চন্দ্রানী চন্দ্রা জানাচ্ছেন বিস্তারিত।
যুক্তরাষ্ট্রের ৫৯তম নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৪ প্রতিনিধি ও প্রতিদ্বন্দ্বিতাও করছেন। এর মধ্যে নিউ হ্যাম্পশায়ারের অঙ্গরাজ থেকে বিপুল ভোটের ব্যবধানে হাউস অব রিপ্রেজেন্টেটিভ নির্বাচিত হয়েছেন আবুল বি খান। এ নিয়ে টানা 4 বার নির্বাচিত হলেন পিরোজপুরের সন্তান এই রিপাবলিকান নেতা। ব্যাটলগ্রাউন্ড স্টেটগুলো নিয়ে আমরা অপেক্ষা করছি, দেখছি এক একটা কাউন্টের সময় এক একটা পার্সেন্টেজে এক একজন উপরে আছেন আর একজন নিচে আছেন। এখনো কোনো কিছুই বলা যাচ্ছে না, আমি বলতে পারবো না বা কেউ বলতে পারবো না যে কে জিতবে। এখনো কোনো কিছুই বলা উচিত না বা বলা যাবে না। দ্বিতীয় মেয়াদের জন্য জর্জিয়া স্টেট সিনেটর হিসেবে ডিস্ট্রিক্ট 5 বিজয়ী হলেন বাংলাদেশি শেখ রহমান। মঙ্গলবার সন্ধ্যার পর তাকে বিজয়ী ঘোষণা করেছে জর্জিয়া নির্বাচন বোর্ড। ডেমোক্র্যাট এই নেতার বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকলেও আনুষ্ঠানিকতার জন্য অপেক্ষা করতে হবে তাকে। কিশোরগঞ্জের সন্তানের এই বিজয়ে উৎফুল্ল প্রবাসীরা। আমি যে কাউন্টিতে এখানেও এজ অফ গত 1 ঘন্টা আগে পর্যন্ত 80,000 ভোট আমাদের কম্পিউটারে যেটা অ্যাডভান্স মেলিং বোর্ড ছিল আসছে, ওটাকে এরর আসছে। সো কালকে সকালে আবার এই ভোটগুলি কাউন্ট হবে। সো ইটস হিউজ। আমি অপটিমিস্টিক যে জর্জিয়াতে এখনো বাইডেনের জেতার সম্ভাবনা খুবই বেশি। এছাড়া আরো দুজনের মধ্যে পেনসিলভেনিয়া স্টেটের অডিটর জেনারেল পদের জন্য লড়ছেন ডেমোক্র্যাট নেতা ডক্টর নিনা আহমেদ। তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার উপদেষ্টা ছিলেন। তিনিও জয়ের পথে রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম সূত্রগুলো। তবে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ডোনা ইমাম টেক্সাসের অস্টিন থেকে গঠিত কংগ্রেসিয়াল ডিস্ট্রিক্ট 31 থেকে প্রার্থী হিসেবে দাঁড়ালেও এবারের নির্বাচনে হেরে গেছেন তিনি। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। মার্কিন নির্বাচন নিয়ে আরও খবর থাকছে সংবাদের পরের অংশে। এবার অন্যান্য প্রসঙ্গ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দ্রুত সময়ে ও অল্প খরচে ন্যায় বিচার নিশ্চিত হলে বিচার বিভাগের প্রতি মানুষের আন্তরিকতা বাড়বে। মামলার জট কমাতে বিচারপতি ও আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়ে এজন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নবনির্মিত ভবন উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, ধনী গরিব সবার জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার। শাহ আলী জয়ের রিপোর্ট। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নবনির্মিত ভবনের উদ্বোধন উপলক্ষে এই আয়োজন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এই অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন করেন নতুন ভবন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেক নাগরিকের জন্য সুবিচার নিশ্চিত করা সরকারের লক্ষ্য। জুন 2020 পর্যন্ত দেশের বিভিন্ন আদালত সমূহে 37,94,908টা মামলা বিচারাধীন আছে। এসব মামলার দীর্ঘসূত্রিতা কমিয়ে দ্রুততম সময় রায় প্রদানের উপায় বের করবার জন্য আমি সকল বিচারক এবং আইনজীবী সকলের কাছে আমি অনুরোধ জানাচ্ছি। এটা মানুষের অধিকার এবং বিচার বিভাগের উপরই যদি এই দ্রুত সময় অল্প খরচে বিচার দিতে পারেন তাহলে মানুষের একটা আস্থা বিশ্বাসও বাড়বে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি আইনের শাসন প্রতিষ্ঠা এবং আইন অঙ্গনের ভৌত অবকাঠামো উন্নয়নে সরকারের পদক্ষেপগুলো এ সময় তুলে ধরেন শেখ হাসিনা। সকল নাগরিকই রাষ্ট্রের কাছে সমান, সে ধনী হোক দরিদ্র হোক সে যেই হোক, তার জন্য সমান একটা অধিকার জন্য থাকে, সেটা নিশ্চিত করা এটা একান্তভাবে দরকার। তার কারণ জনগণের নাগরিক অধিকার এটাই হচ্ছে সবথেকে মৌলিক কথা। দুর্ভাগ্যের বিষয়টা হচ্ছে আমি এবং আমার ছোট বোন রেহানা সহ 15ই আগস্ট আমরা যারা আপনজন হারিয়েছিলাম, আমাদের কিন্তু বিচার চাওয়ার অধিকার ছিল না। মাদকের হাত থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে মাদক ও দুর্নীতির বিরুদ্ধে ন্যায় বিচার নিশ্চিত করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিভাগ কর্তৃক প্রতিষ্ঠিত লজ। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। নিউজ 24 আর 10টার সংবাদ এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। কিছু আরো খবর নিয়ে সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরো একবার। দেখছেন নিউজ 24 আর 10টার সংবাদ। দেশে এই মুহূর্তে কোনো রাজনৈতিক সংকট নেই, তবে সংকট চলছে বিএনপির রাজনীতিতে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সকালে নিজ বাসভবনে ব্রিফিংকালে এই কথা বলেন তিনি।
এই মুহূর্তে কোনো রাজনৈতিক সংকট নেই, প্রকৃতপক্ষে সংকট চলছে বিএনপি রাজনীতিতে। বিএনপি দলীয় নেতৃত্বের মাঝেই পারস্পরিক আস্থার সংকট এখন প্রকট। দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি ও দেশের জনগণের নিরাপত্তার দাবিতে জনগণের প্রতি রাজপথে নামার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এই আহ্বান জানান। তারা আমাদের বলে তোমরা ষড়যন্ত্র করছো, তোমরা ষড়যন্ত্র তো নয়, ডাকাতি করে সিংহাসনটাই নিয়ে চলে গেছো। আওয়ামী লীগ মানে সম্রাটদের দল, আওয়ামী লীগ মানে ক্যাসিনোর দল, আওয়ামী লীগ মানে জুয়ার দল, আওয়ামী লীগ মানে নারীর ব্যবসা করে, নারীকে ধর্ষণ করে সেই দল। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পর্যন্ত অনলাইনে নিতে পারে না, তো ওরা লাইনের উপর থাকবে কেন? ধাক্কা দিন, লাইন থেকে ফেলে দিন, না হলে ছাত্ররাও বাঁচবে না। রাজপথে আসেন, না হলে আপনাদের মুক্তি হবে না। ৭১-এর গেরিলা যোদ্ধা অবিভক্ত ঢাকার সাবেক মেয়র বরেণ্য রাজনীতিবিদ সাদেক হোসেন খোকার প্রথম মৃত্যুবার্ষিকীতে তার কবরে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন নানা শ্রেণী পেশার মানুষ। বুধবার সকালে জুরাইন কবরস্থানে মরহুম সাদেক হোসেন খোকার কবর জিয়ারতে যান তার পরিবারের সদস্যরা। এ সময় বিএনপি নেতাকর্মী, দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী, অগণিত শুভানুধ্যায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত হন। সাদেক হোসেন খোকার রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। করোনা প্রসঙ্গ। দেশে করোনায় প্রাণহানি ৬,০০০ ছাড়ালো। ২৪ ঘন্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ৬,০০৪ জনে। একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ১৩,৯১৪টি, এর মধ্যে শনাক্ত ১,৫১৭ জন। মোট শনাক্ত ৪,১৪,১৬৪ জন। নতুন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১,৯১০ জন। এ পর্যন্ত মোট সুস্থ ৩,৩১,৬৯৭ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এদিকে বিশ্বজুড়ে বাড়ছে করোনার প্রভাব। গেল ২৪ ঘন্টায় ৪,৮৪,০০০-এর বেশি নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। প্রাণহানি হয়েছে ৮,২০০-র বেশি। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ প্রায় ৯৫,০০০ রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১,২০০ জনের। গেল ২৪ ঘন্টায় ভারত ও ব্রাজিলের যথাক্রমে ৪৬,০০০ ও ১২,০০০-এর বেশি আক্রান্ত হয়েছে। মৃত্যু আর আক্রান্ত দ্রুতই বৃদ্ধি পাচ্ছে ইতালি, ইরান, স্পেন সহ বিশ্বের বিভিন্ন দেশে। এই নিয়ে বিশ্বে মোট সংক্রমণের সংখ্যা ছাড়িয়ে গেল ৪,৭৮,০০,০০০। বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় খালাস চেয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নিহতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন আদালত, হাইকোর্ট। একই সঙ্গে রায়ে জরিমানা করে দেয়া অর্থদণ্ড স্থগিত করেছেন আদালত। বুধবার হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মাহমুদ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন। একই সাথে এ মামলার আরেক আসামি মোহাইমেন ইসলাম সিফাতের আপিলও শুনানির জন্য গ্রহণ করেছেন আদালত। রিফাত হত্যার রায়ে দণ্ড পাওয়া ৩ আসামির বিষয়ে গেল ১৩ অক্টোবর একই আদেশ দেন হাইকোর্টের এই বেঞ্চ। ঘুষ গ্রহণ ও মানি লন্ডারিং আইনের মামলায় বরখাস্তকৃত সিলেট কেন্দ্রীয় কারাগারের উপমহাপরিদর্শক পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর ফলে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। বুধবার ঢাকা বিশেষ জজ ১০-এর বিচারক নজরুল ইসলাম তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে মামলার সাক্ষ্য গ্রহণের জন্য ১৮ নভেম্বর দিন ধার্য করেছেন। ২৪ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন এই অভিযোগপত্র দাখিল করেন। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। আবারও মার্কিন নির্বাচন প্রসঙ্গ। মার্কিন নির্বাচনের চূড়ান্ত ফলাফলের দিকে তাকিয়ে গোটা বিশ্ব। প্রেসিডেন্ট বদল হলে পাল্টে যাবে পররাষ্ট্রনীতির অনেক কিছুই, আর সে কারণেই মার্কিন শত্রু মিত্র সব দেশেরই এই বিষয়ে আগ্রহের কোনো শেষ নেই। এরই মধ্যে এই নির্বাচন পদ্ধতিকে বিদ্রূপ করেছে চীন। ভোটের ফলাফল শেষ পর্যন্ত বিশৃঙ্খলার দিকে ঠেলে দিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। এদিকে ইরান বলছে মার্কিন নির্বাচনের ফলাফল তেহরানের নীতিতে কোনো প্রভাব ফেলবে না। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্টে বিস্তারিত।
গেল 4 বছরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত ধরে অনেক পরিবর্তনই এসেছে মার্কিন পররাষ্ট্রনীতিতে। একের পর এক সিদ্ধান্ত বদলের ফলে বহু দেশের সঙ্গেই তাদের পাল্টে গেছে সম্পর্কের ধরন। ইউরোপের অনেক দেশেই তেমন জনপ্রিয় নন ট্রাম্প। তার শাসনামলে ফাটল ধরেছে জার্মানি যুক্তরাষ্ট্রের সম্পর্কে, ফলে অনেক জার্মানদেরই এবার পছন্দের প্রার্থী জো বাইডেন। ডোনাল্ড ট্রাম্পের কারণে মারাত্মক বাণিজ্য যুদ্ধে জড়িয়েছে চীন যুক্তরাষ্ট্র। এই নির্বাচনের পর কোন দিকে মোড় নেয় দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, সেদিকেও নজর সবার। এরই মধ্যে মার্কিন নির্বাচন নিয়ে বিদ্রূপ করেছে চীনা গণমাধ্যম। যুক্তরাষ্ট্রের মারাত্মক সমস্যা রয়েছে বলেই জানিয়েছে তারা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি জানিয়েছেন, এই নির্বাচনের ফলে কোনো ধরনের পরিবর্তন আসবে না তাদের নীতিতে। রুশ মিডিয়ায় বলা হয়েছে, নির্বাচনী ফলাফল বিশৃঙ্খলার মধ্যে ঠেলে দিতে পারে যুক্তরাষ্ট্রকে। অস্ট্রেলিয়ার অনেক নাগরিকরাই মার্কিন নির্বাচনকে অনেকটাই খেলার ম্যাচের মতোই উপভোগ করেছেন। আর এই ফলাফলের কারণে চীন ও যুক্তরাষ্ট্রের সাথে নিজেদের সম্পর্ক কোন দিকে যাবে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তাইওয়ান। নিবির আমিন, নিউজ 24। চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্য দ্বন্দ্বের প্রভাব দক্ষিণ এশিয়ার দেশগুলোতে কিভাবে পড়তে পারে? এক্ষেত্রে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য তার প্রভাব কেমন হবে? শিক্ষাবিদ, রাজনীতি বিশ্লেষকরা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প আবারও নির্বাচিত হলে বাণিজ্য দ্বন্দ্ব বাড়ার পাশাপাশি অভিবাসীদের জন্য তা হবে আশঙ্কার। তবে বাইডেন ক্ষমতা এলেও বড় চ্যালেঞ্জ হবে যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান নিশ্চিত করা। এসছেন তখন কিন্তু আমাদের ইকোনমি অলরেডি ইন এ রাইজিং ডিরেকশনে যাচ্ছে, তো সেখান থেকে আনএমপ্লয়মেন্ট রেট তখন একটু একটু করে কমছে। আর যেটা ট্রাম্প বরাবর প্রজেকশন করার চেষ্টা করেন যে স্টক মার্কেট দিয়ে পুরো ইকোনমিটাকে দেখাতে চান, which is not the real picture of the total 30% উনি জিডিপি গ্রোথ দেখাচ্ছেন। ট্রাম্প যদি আবার পুনর্নির্বাচিত হন তাহলে অভিবাসীদের জীবনে আরো নতুন নতুন সংকট নেমে আসবে। প্রত্যক্ষভাবে যে পরিবর্তনগুলো হবে, সেই যে সংকটগুলো নেমে আসবে, সেটা কতগুলো জিনিস অলরেডি শুরু হয়ে গেছে। যেমন তিনি ভিসার পরিমাণ অনেক কমিয়ে দিয়েছেন। এই ট্রেড ওয়ারের ফলে আপনার জিনিসপত্রের দাম কিছুটা বেড়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি সেটা। তো আপনার বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হলে চায়নার সাথে আমরা মনে করি যে এটা সুসম্পর্ক সৃষ্টি হবে, এবং হচ্ছে যে ট্রেড ওয়ার এবং টেরিফ যেটা চলছে সেটা আপনার শিথিল হবে। কিন্তু বাইডেন আমি মনে করি এক্ষেত্রে ধীরে চলনীতি অবলম্বন করবেন। আমেরিকা যেটা দিচ্ছে সেটা ইন্টেলেকচুয়াল কানেকশন, এবং চায়না যেটা দিচ্ছে ইনফ্রাস্ট্রাকচার এবং যে অবজেক্টগুলো আমরা তৈরি করতেছি তাদের সেখান থেকে কিছু সাপোর্ট আসছে। সো এখানে বাংলাদেশকে খুব শান্তভাবে এটাকে ট্যাকল দিতে হবে, পলিটিক্যালি ফেস করতে হবে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ ও বাণিজ্য সংবাদ। করোনার ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে আবাসন খাত। বাড়ছে ফ্ল্যাট ও প্লটের বেচাকেনাও, ফলে কর্মযোগ্য বাড়ছে নির্মাণ সংশ্লিষ্ট 450-র বেশি পণ্যভিত্তিক উপখাতেও। উদ্যোক্তা ও বিশ্লেষকদের মতে সার্বিক অর্থনীতিকে গতিশীল রাখতে হলে উন্নত বিশ্বের মতো আবাসন ও সংশ্লিষ্ট খাতকে চাঙ্গা রাখতে হবে। এক্ষেত্রে সহজ শর্তে দীর্ঘমেয়াদী ঋণ এবং এই খাতে নীতি সহায়তা বাড়ানোর তাগিদ খাত সংশ্লিষ্টদের। বাবু কামরুজ্জামান জানাচ্ছেন বিস্তারিত। নেত্রকোনার ওয়ারেস মিয়া 4 বছর ধরে কাজ করেন নির্মাণ শ্রমিক হিসেবে। জানালেন, করোনাকালে কাজ বন্ধ থাকায় বাড়ি ভাড়া বকেয়া পড়েছে বেশ কয়েক মাসের। মহামারীর ধাক্কা কাটিয়ে আবাসন খাতে কর্মযোগ্য শুরু হওয়ায় রুটি রুজির সুযোগ ফিরেছে তার মতো অনেক নির্মাণ শ্রমিকের। জানাজনা করছি করিয়া অনেক আবার একটু কাম লাগছে, আবার হিরে আইসি আয়া অনেক টুকটাক কাম করতে করিয়া সংসার চালাইতেছে। পর্দা আছে না, হাটে বাজারে লাগা যাইতে আসছে না, চলা হীরা বন্ধ, খুব কষ্ট হয়েছে। মহামারী করোনার প্রভাবে প্রায় থমকে ছিল আবাসিক কিংবা বাণিজ্যিক জমি ও প্লটের বেচাকেনা, ফলে আটকে ছিল এ খাতে মোটা অঙ্কের বিনিয়োগ। রিহেবের হিসাবে মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে আবাসন ও নির্মাণ খাতের অবদান 15%। এছাড়া আবাসন ও নির্মাণ শিল্পকে কেন্দ্র করে ইট, সিমেন্ট, রড, বালু, সিরামিক, স্যানিটারি সহ সংশ্লিষ্ট 2 শতাধিক শিল্প গড়ে উঠেছে। তবে ইলেকট্রিক্যাল, ফার্নিচার, উড, পিভিসি পাইপ সহ সহযোগী পণ্যভিত্তিক খাত বিশ্লেষণ করলে এই সংখ্যা দাঁড়ায় 458-তে। উদ্যোক্তারা জানান, এসব খাত ও উপখাতে নিয়োজিত 59 লাখ শ্রমিক কর্মচারীর 42 লাখই করোনাকালে ছিল কর্মহীন, যাদের অধিকাংশই এখন কাজে ফিরতে শুরু করেছে। আমাদের মেম্বাররা তাদের সাইটগুলো চালু করেছে। অনেক মেম্বার আমাকে জানিয়েছেন যে তাদের বেচাকেনিও ভালো হচ্ছে। যখন অপ্রদর্শিত অর্থ এই সেক্টরে বিনিয়োগের কথাটাই আসছিল, তখন প্রথম কয়েক মাস আমরা দেখেছি বেশ
বেচাকেনা কিছুটা বেড়েছিল। উদ্যোক্তা ও অর্থনীতি বিশ্লেষকরা বলছেন আবাসন খাত সচল হলেই ঘুরে দাঁড়াবে অন্যান্য সহায়ক শিল্প অর্থনীতি। এক্ষেত্রে উন্নত বিশ্বের মতো ব্যাংকের সহযোগিতা জরুরি। পৃথিবীর যে কোনো দেশে একটা বিশাল খাত, 1 নম্বর খাত অনেক ক্ষেত্রে, সেই খাতটাকে কিন্তু আমরা সেইভাবে ডেভেলপ করতে পারবো না যদি ফাইন্যান্সিয়াল সাইডটাকে আমরা নজর না দিই। বাড়ি কেনার জন্য লোনের মেয়াদ হওয়া উচিত 25 থেকে 30 বছর। বাংলাদেশে এটা 10 থেকে 15 বছরের হয়। কাজে এটা বিশাল একটা বোঝা হয়ে যায় যারা বাড়ি কেনে তাদের জন্য ফাইন্যান্সিং এর ব্যাপার। রিহেবের হিসেবে বছরে 15 থেকে 17,000 ফ্ল্যাট সরবরাহ করছে সংগঠনটি। মহামারী করোনায় থমকে থাকা আবাসন খাতে আবারও কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। ফলে বিপুল সংখ্যক নির্মাণ শ্রমিকদের জীবন জীবিকাও সচল হয়ে উঠছে। উদ্যোক্তা এবং বিশ্লেষকরা বলছেন আবাসনের মতো মূল্য সংযোজনকারী খাতকে সচল রাখা গেলে সার্বিক অর্থনীতিতেও গতি ফিরবে। এজন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী ঋণ সুবিধা এবং সরকারের নীতি সহায়তা। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। সংবাদের রিপোর্টে নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আরও একবার। দেখছেন নিউজ 24 রাত 10টার সংবাদ। এভারকেয়ার হসপিটাল ঢাকা দেশের প্রথম সফল পিএফও ডিভাইস ক্লোজার সম্পন্ন করেছে। এভারকেয়ার হাসপাতাল ঢাকা ক্রিপ্টোজেনিক স্ট্রোকের মাধ্যমে 27 বছর বয়সী একজন তরুণীর উপর দেশের সর্বপ্রথম সফল পিএফও ডিভাইস ক্লোজার করা হয়। গেল 18 অক্টোবর একজন বাংলাদেশি কনসালট্যান্ট এবং তার টিম এর সফলভাবে সম্পন্ন করেন। এরপরই এই মাসে 37 বছর বয়সী এক মহিলার উপর এই প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়। এ সময় এভারকেয়ার হাসপাতালের সহযোগিতার জন্য ধন্যবাদ জানানো হয়। খেলার খবর। 1 বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠের লড়াই শুরু করতে না পারলেও ওয়ানডে ফরম্যাটে অলরাউন্ড র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখলে নিলেন সাকিব আল হাসান। পাকিস্তান জিম্বাবুয়ে সিরিজের পর 9 র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। সেখানে সবার উপরে দেশের পোস্টার বয়। বিস্তারিত রিপোর্টে। এক বছর ক্রিকেট থেকে ছিলেন বড্ড দূরে। জুয়ারির প্রস্তাব আড়াল করে দিতে হয়েছে চরম খেসারত। আইসিসির নিষেধাজ্ঞায় নায়ক থেকে বনেছেন খলনায়ক। অন্ধকারের দিনগুলো কাটিয়ে ফেরেন সাকিব আল হাসান। যখন ফিরলেন, ফেরাটা রাজার মতো করেই দখলে নিলেন হারানো আসন। আইসিসির ওয়ানডে অলরাউন্ড র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানে সাকিব আল হাসান। নিয়ম অনুযায়ী প্রতিটি ওয়ানডে না খেলার জন্য কাটা পড়ে রেটিং পয়েন্টের 0.5%। সাকিবের নিষেধাজ্ঞার পর বাংলাদেশ দল খেলতে পেরেছে মাত্র 3 ওয়ানডে। তাই হিসেব অনুযায়ী সাকিবের বর্তমান পয়েন্ট 373, যে কারণে 50 ওভারই ফরম্যাটে অলরাউন্ড র্যাঙ্কিংয়ে সবার উপরে আবারও সাকিব আল হাসান। এদিকে টেস্টে সাকিবের পয়েন্ট ছিল 397। প্রতি ম্যাচ মিসে কাটা পড়ে সর্বমোট রেটিং পয়েন্টের 1%, অর্থাৎ 4 টেস্ট না খেলতে পারায় হারাবেন 16 পয়েন্ট। আইসিসির পরবর্তী টেস্ট র্যাঙ্কিংয়ে পয়েন্ট দাঁড়াবে 381। এতে সাদা পোশাকের ফরম্যাটে 4 নম্বরে ফিরবেন সাকিব আল হাসান। সাধারণত প্রতি টেস্ট কিংবা ওয়ানডে বা টি-20 সিরিজ শেষ হওয়ার 12 ঘন্টার ভেতর র্যাঙ্কিং আপডেট করে আইসিসি। আরিফুল ইসলাম, নিউজ 24। এবারে ফুটবলের খবর। কলকাতার মোহামেডানে খেলতে যাচ্ছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। 7 জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা আই লিগের 2021-22 মৌসুমে 7 বছর পর আই লিগে খেলছে কলকাতা মোহামেডান। এই মৌসুমে ভালো করলে পরের মৌসুমে ইন্ডিয়ান সুপার লিগে অংশ নেওয়ার সুযোগ পেতে পারে তারা। তাই শক্তি বাড়ানোর লক্ষ্যে জামালকে দলে টেনেছে কলকাতার এই দলটি। জানুয়ারিতে শুরু হয়ে আই লিগের আসর চলতে পারে মার্চ পর্যন্ত। জামালকে মোহামেডান চায় আই লিগের শেষ ম্যাচ পর্যন্ত। দর্শক, শেষ করছে এখনকার নিউজ 24 সংবাদ। সাথে থাকার ধন্যবাদ সবাইকে।